আনচেলত্তির আন্ডারে ব্রাজিলের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র। রেজাল্ট দেখে আপনার মন ভরেনি, অখুশি হয়ে আছেন, কিংবা এই রেজাল্ট যদি ব্রাজিলের পক্ষেও যেত তাহলেও ব্রাজিলের খেলা দেখে আপনি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হতে পারেননি, এর চেয়ে চরম সত্য কথা, তিক্ত সত্য কথা আর কোনোটাই হতে পারে না। ব্রাজিল পুরো জায়গাটা জুড়ে, পুরো মাঠ জুড়ে ব্রাজিলের যেই খেলাটা আসলে দর্শকরা প্রত্যাশা করে, যেই ধরনের ফুটবল আসলে অ্যাকচুয়ালি ব্রাজিলের কাছ থেকে মানুষের আশা, সেই জায়গাটা ব্রাজিল একেবারে নিরাশ করেছে। একেবারে সত্য কথা। এই যে ফ্যাক্টগুলো বললাম যে ব্রাজিল ভালো খেলেনি, ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে বা তাদের ঘরের মাঠে যথেষ্ট পরিমাণ জঘন্যই খেলেছে বলা যায়, এর দায়ভারটা সরাসরি কার্লো আনচেলত্তির উপরে না দিয়ে কিছু কিছু পজিটিভ দিক অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। এক নম্বরে ডিফেন্ডারদের কাছ থেকে যেই জিনিসটা আসলে প্রত্যাশা করেছিলাম সেটাই পেয়েছি, বিশেষ করে আলেক্সান্ড্রো রিবেইরোর কাছ থেকে। আমি বরাবরই বলেছি যে এই লোকটার উপরে আসলে আপনাকে বিশ্বাস করতে হবে, বা এই লোকটার উপরে বিশ্বাস করা যায়। তার কারণ হলো, তিনি ক্লাব ফুটবলে যেইভাবে সার্ভিস দিয়েছেন, জাতীয় দলে এসে নিজের ডেডিকেশন সহ মার্কুইনহোসের সাথে খুব ভালো একটা জুটি আপনাকে উপহার দিয়েছে। বলা যায় মার্কুইনহোসের চেয়ে আলেক্সান্ড্রো রিবেইরো আপনাকে বেশি ইমপ্রেস করেছে। এরপরে যদি আপনি বলেন ভ্যান্ডারসনের কথা, পজিশনিংগত দিক থেকে আমি এই লোকটার খেলা এই ম্যাচে খুব একটা বেশি পছন্দ করিনি। কেন পছন্দ করিনি একটু বিষয়টা খুলে বলি। আপনার কাজ হচ্ছে ফুল ব্যাক, আপনি যদি কি বলে ফরওয়ার্ড লাইনে যদি হেল্প করার জন্য উপরে উঠে যান, আপনাকে ওখান থেকে নিচে নেমে আসতে হবে। তো এই ধরনের ট্যাকটিক্সের 4-4-2, যখন বল আপনার কাছে থাকে না, তখন যখন 4-4-2 আপনার ফরমেশনটা হয়ে যাচ্ছে, আবার বল যখন আপনাদের পায়ে থাকছে তখন আবার ফরমেশন চেঞ্জ করে আপনি উপরে যাচ্ছেন, কিন্তু নিচেই যখন নামছেন না তখন সেটা পেইন হয়ে যাচ্ছে। একে তো সাইজে খাটো, এবং ইকুয়েডর সবসময় সব থেকে বেশি এয়ারে বিট করার চেষ্টা করেছে, আর সেই জায়গায় বারবার ফল্ট করছিল। এজ লাইক রিয়াল মাদ্রিদের খেলাটা যদি আপনি দেখে থাকেন, তাহলে লুকাস ভাস্কেসকে যেভাবে প্রতিপক্ষ বিট করে ঠিক একইভাবে তাকে বিট করার চেষ্টা করা হয়েছে, এবং পরিপূর্ণভাবে তিনি ফল্ট করেছেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এছাড়া আপনি যদি মিডফিল্ডের কথা বলেন, তাহলে গার্সেনকে এই ম্যাচে আসলে একেবারেই পায়নি বলা চলে। আপনার কাছে কতটুকু ভালো লেগেছে আমি জানি না। গার্সেনের জায়গায় আন্দ্রে সান্তোসকে যখনই নামানো হয়েছে তখন মনে হয়েছে যে না, এখন বোধহয় আর একটু বেটার। খেলা যত সময় পিছায় গেছে, অর্থাৎ শেষ সময়ের দিকে যত এগিয়েছে, তখন ব্রাজিল কিছুটা রিদমে ফেরার চেষ্টা করেছে, কিন্তু আসল কাজটা তো আসলে আপনাকে শুরু থেকেই করতে হবে। ডিফেন্সিভ ওয়ার্ক ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছেন কার্লো আনচেলত্তি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু অলস যে ব্রাজিলকে আপনি দেখেছেন, অর্থাৎ বল ছেড়ে দেওয়ার পরে বল যে আবার নিতে হবে এবং পজিশন ঠিক রেখে প্রত্যেকটা প্লেয়ারকে যার যার পজিশনে ফিরে যেতে হবে, এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে অলস আপনি দেখেছেন প্রতিটা প্লেয়ারের কাছ থেকে। মিডফিল্ডে ব্রুনো গিমারাইজ এবং ক্যাসিমিরোর যে মিশেলটা আসলে দেখতে পেয়েছি, সেটা অ্যাকচুয়ালি বলা যায় যে পজিটিভ সাইন এখন পর্যন্ত। কিন্তু প্রতিপক্ষের মাঠে গার্সেনের সাথে আসলে অন্য যে দুইজন মিডফিল্ড আছে, তাদের কানেকশনটা খুব ভালোভাবে আমরা দেখতে পাইনি। ওই জায়গাটা যদি আন্দ্রেস পেরেইরা থাকতেন তাহলে সব থেকে বেশি ভালো হতো বলে আমি মনে করছি। এছাড়া ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে ভালো খেলা আপনি দেখেছেন, কিন্তু বল ছেড়ে দেওয়ার পর যে দাঁড়িয়ে থাকা, এইটা আসলে প্রত্যেকটা প্লেয়ারের ভেতরে কম বেশি দেখা গেছে। অর্থাৎ শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র না, প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পেলাম যেটা বল ছেড়ে দেওয়ার পরে ইকুয়েডর যেভাবে বল হারানোর পরে প্রেস করতেছে, ব্রাজিল একই প্রেসটা করছে না। ব্রাজিল প্রেস করার ক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে তারা প্রেস করলেও দিন শেষে মিড থেকে আসলে যে প্রেসটা করতে হয় সেই প্রেসটা একেবারে পাওয়া যায় নাই। আমি ব্যক্তিগতভাবে একটা সাবস্টিটিউশন নিয়ে খুব বেশি আফসোস করছি এই মুহূর্তে, সেটা হলো মার্টিনেল্লিকে না নামিয়ে ওই জায়গাটা যদি অ্যান্টনিকে নামানো যেত তাহলে বোধহয় খুব বেশি ভালো হতো। তার কারণে অ্যান্টনি রিসেন্ট টাইমে ওই জায়গাটায় যেভাবে পারফর্ম করছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মার্টিনেল্লির চেয়ে অ্যান্টনি সব থেকে বেশি ডিজার্ভিং ছিল। পুরো ম্যাচ জুড়ে ব্রাজিল এবং ইকুয়েডর যথেষ্ট ভালো খেলা হয়েছে, এইটা বলার আসলে কোনো প্রকার সুযোগ নাই, বরং বলা যেতে পারে ইকুয়েডর তাদের ঘরের মাঠে যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে। ইনফ্যাক্ট ব্রাজিল যদি ইকুয়েডরের বিপক্ষে হেরেও যেত তাও খুব একটা অবাক করার মতো ছিল না। তবে ব্রাজিলের ডিফেন্ডাররা যেভাবে নিজেদেরকে রক্ষা করেছে, এতে অবশ্যই প্রশংসার দাবিদার একজন ব্যক্তির নাম মোটা দাগে বলতে হবে, যেটা আগেও বলেছি, তিনি হচ্ছেন আলেকজান্ডার রিবেইরো। তো ব্রাজিলের পুরো খেলাটা দেখে ওভারঅল আপনি সন্তুষ্ট হন নাই, এটা ঠিক আছে। তবে কার্লো আনচেলত্তির উপরে আপনাকে এই মুহূর্তে বিশ্বাস করতে হবে। তার কারণ হলো পুরো ব্রাজিল দলটার আসলে যে হযবরল অবস্থা, সেই জায়গা থেকে এসেই কার্লো আনচেলত্তি যে একটা দলকে একেবারে খুব টপ নচ করে ফেলবে এত কম সময়ের মধ্যে, এটা বোধহয় আসলে আশা করা যায় না। শেষ পর্যন্ত ম্যাচটা যদি ব্রাজিল জিততো তাহলে কার্লো আনচেলত্তির যাত্রাটা অনেক সুখকর হতো। তবে এই ড্রতেও আসলে খুব বেশি মন খারাপ করার কারণ নেই। তার কারণ হলো
কার্লো আনচেলত্তি এই দলটাকে নিয়ে খুব বেশি সময় পাননি। সমালোচনা অবশ্যই আপনিও করতে পারেন, আপনি ব্রাজিলের খেলা দেখে খুশি হননি, সেটা অবশ্যই আপনি করবেন, কিন্তু সেটার জন্য একটা যথেষ্ট সময় আছে। আপনিও খুব ভালো করে জানেন, অ্যাজ আ ব্রাজিল ফ্যান আপনি আপনার দলের অনেক কিছু সম্পর্কে আপনি জানেন এবং আপনার দলটা কতটা অগোছালো ছিল সে ব্যাপারে আপনি খুব ভালো করে জেনে থাকবেন। তাহলে এই দলটাকে যদি গোছাতে হয় একটু সময়ের প্রয়োজন। আশা করা যায় ব্রাজিল যে পরের ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা ভালো কিছু করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। রাফিনহাকে ব্যক্তিগতভাবে খুব বেশি মিস করেছি। এই ধরনের ম্যাচে রাফিনহার মতন একজন লিডার যদি ফ্রন্ট লাইনে থাকে তাহলে খুব বেশি ভালো হয়। এই লোকটাকে আসলে পরবর্তী ম্যাচে দেখার জন্য আপনি অপেক্ষায় থাকবেন, আমি অপেক্ষায় থাকবো। তবে এই ম্যাচে অবশ্যই রাফিনহার মতন একটা প্লেয়ার যদি থাকতো তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যেত। সব কিছু মিলিয়ে ব্রাজিলের খেলা দেখে আপনি অসন্তুষ্ট হয়েছেন, ঠিক আছে, কিন্তু কোন কোন জায়গায় উন্নত হলে আরও বেটার করা যায় এবং কার খেলা সব থেকে ভালো লেগেছে, কার খেলা জঘন্য লেগেছে, যদি আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।